কল্পনা করো একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলে তোমার বাড়ির প্রতিটা দরজা জানালা সব কিছুই বন্ধ, বাইরে যাওয়ার কোনো রাস্তা নেই, ফোনে নেটওয়ার্ক নেই, ইন্টারনেট নেই, না আছে কারো সাথে যোগাযোগ করার কোনো উপায়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো বাইরে তখন শুরু হয়েছে বৃষ্টি, যে বৃষ্টি শুরু হলেও তার শেষ আর হচ্ছে না। শুধু বৃষ্টিই হচ্ছে না, বৃষ্টির আড়ালে এমন কিছু ঘুরে বেড়াচ্ছে যেটা মানুষকে দেখলেই স্বীকার করছে। বলছিলাম সদ্য নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত দারুণ একটা সাইফাই থ্রিলার মুভি দ্য লাস্ট হাউসের কথা, যেটা ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওর গল্প। গল্পে শুরু হয় জেসনকে দিয়ে। জেসন পেশায় একজন ইঞ্জিনিয়ার, তবে বর্তমানে সে বেকার। সে আজ অনেক দিন পর সমুদ্রের ধারে এসেছে মাছ ধরতে। তবে এখানে এসেই যে মাছটা প্রথম সে ধরে সেটা আবার সমুদ্রেই ছেড়ে দেয়, কারণ সেটা ছিল খুবই ছোট একটা মাছ। কিন্তু সেদিন সমুদ্রের পরিস্থিতি বেশিক্ষণ ভালো থাকে না, পুরো আকাশ যেন কালো মেঘে ঢেকে যাচ্ছে। দূরে একটা ঝড় এগিয়ে আসতে দেখে জেসন দ্রুত বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে দেখা যায় জেসনের বাড়ির এলাকা সবাই অনেক খুশি মতো যে যার কাজ করছে। একজন মহিলা তার রানিং করছে, আর ইতিমধ্যেই হালকা বৃষ্টি শুরু হয়ে যায়। জেসন বাড়িতে পৌঁছতে পৌঁছতে বৃষ্টি তখন খুবই মুষলধারে পড়তে শুরু করে। সে গাড়ি পার্ক করার জন্য গ্যারেজ খোলার চেষ্টা করে, কিন্তু বাড়ির গ্যারেজের দরজা কোনোভাবেই খুলছে না। প্রথমে জেসন ভাবে হয়তো কোনো যান্ত্রিক সমস্যা রয়েছে। সে গাড়ি থেকে নেমে বাড়ির দিকে যায়। লেটার বক্সে থাকা চিঠিগুলো নিয়ে ঘরে ঢোকার পর সে তার পোষা কুকুর ক্যাসিডিকে আদর করে। এরপর চিঠিগুলোকে খুলে দেখে ব্যাংক থেকে অনেক নোটিশ এসেছে ব্যাংকের টাকা শোধ করার জন্য। এটা দেখেই বোঝা যায় তারা অনেক দেনার মধ্যে রয়েছে। আর এরপর সে তার বেডরুমে যায়। সেখানে দেখা যায় তার স্ত্রী অ্যানা ঘুমিয়েছিল। জেসন তাকে ঘুম থেকে তুলে কিছু ডোনাট দেখায়। আর ঠিক তখনই তাদের দুই সন্তান রুথ আর গ্রাহাম দৌড়ে ঘরে ঢুকে পড়ে। সবাই মিলে ব্রেকফাস্ট করতে বসে। তাদের কথাবার্তার মাঝেই ক্যাসিডিকে ওষুধ খাওয়ানোর কথা ওঠে। তাদের কুকুর ক্যাসিডি বৃদ্ধ হওয়ায় এখন অনেক অসুস্থ, তাই এই ওষুধের মাধ্যমেই জীবিত রয়েছে সে। তারা সবাই মিলে মজা করতে করতে ব্রেকফাস্ট করছিল। সবকিছু তখনও একেবারেই স্বাভাবিক, কিন্তু হঠাৎ রুথের ট্যাবলেটের নেটওয়ার্ক চলে যায়। কিছুক্ষণ পর জেসন আর অ্যানা বাড়ির অবস্থা নিয়ে আলোচনা করতে শুরু করে। বাড়িটা বেশ কিছুদিন ধরেই ভেঙে চুরে যাচ্ছে। সমস্ত দেয়াল জুড়ে ক্র্যাক রয়েছে, আর চিমনিতে দেখা দিয়েছে বড় একটা ফাটল। অ্যানা জানায় কাল একজন লোক এসে সেটা ঠিক করে দেবে বলেছে। এদিকে ক্রিসমাস আসতে আর মাত্র 1 মাস বাকি, তাই সবাই বাইরে গিয়ে ক্রিসমাস ট্রি কিনতে যাওয়ার প্রস্তুতি নেয়। কিন্তু ঠিক তখনই রুথ এসে দরজা খোলার চেষ্টা করলেও দরজা খুলছে না। জেসন এসেও সেই দরজাটা খোলার চেষ্টা করে, তবুও খুলছে না। সে বাড়ির পেছনের দরজায় যায়, আর সেখানেও একই অবস্থা। অ্যানা এসে আরও জোর দিয়ে চেষ্টা করে, তবে তাতেও কোনো কাজ হয় না। এদিকে গ্যারেজের দরজাও খুলছে না। বাচ্চারা বাড়ির অন্য সমস্ত জানালা দরজা খোলার চেষ্টা করে, কিন্তু কোথাও কোনো বেরোনোর পথ নেই। এবার জেসনের সন্দেহ হতে শুরু করে, কারণ শুধু ইন্টারনেটই নয়, মোবাইল নেটওয়ার্কও বন্ধ হয়ে গেছে। অ্যানা তার বাবা মাকে ফোন করার চেষ্টা করে, কিন্তু কোনো যোগাযোগ করতে পারে না। জেসন এবার দরজা ভাঙার চেষ্টা করে, কিন্তু দরজায় আঘাত করতেই কোনো এক অদৃশ্য শক্তি তাকে পেছনের দিকে ছিটকে ফেলে দেয়। সে আরও রেগে যায়। এবার একটা ক্রোবার নিয়ে জানালা ভাঙতে যায়। জানালায় সে বারবার আঘাত করতে থাকে, কিন্তু কাচে ফাটল ধরলেও কাচ ভেঙে যায় না। আর তখনই জেসন এমন একটা জিনিস লক্ষ্য করে যেটা পরিস্থিতিকে পুরোপুরি বদলে দেয়। জানলার ওপাশে পড়তে থাকা বৃষ্টির ফোঁটাগুলো যেন ভাঙা কাচকে আবার জোড়া লাগিয়ে দিচ্ছে, কাচের বাইরে পুরো একটা আস্তরণ তৈরি করছে। জেসন অন্য জানলাতেও পরীক্ষা করে, তবে সেখানেও একই ঘটনা। ঠিক তখনই পাশের বাড়ির একজন প্রতিবেশী আলো দিয়ে সংকেত দেয়। তারা বুঝতে পারে শুধু তাদের বাড়ি নয়, আশেপাশের বাড়িগুলোতেও একই অবস্থা। সবাই যে যার বাড়ির ভেতরে আটকে পড়েছে। তখনই তারা দেখতে পায় ওই মহিলাকে যে বাইরে রানিং করছিল। সে নিজের বাড়িতে ঢোকার চেষ্টা করলেও ব্যর্থ হয়। জানলার কাছ থেকেই সবাই মিলে চিৎকার করে তার কাছে সাহায্য চাইতে থাকে। আর এটা দেখেই পরিবারের সবাই কিছুটা স্বস্তি পায়, কিন্তু সেই স্বস্তিটা বেশিক্ষণ স্থায়ী থাকে না। মহিলাটি আর ফিরে আসে না। এদিকে দূরের এক বৃদ্ধ দম্পতি একটা সাইনবোর্ড দেখিয়ে জানতে চায় এটা কি সরকারের কোনো ব্যবস্থা। জেসন রুথের ড্রয়িং বোর্ডটা নিয়ে তাতে চক দিয়ে লিখে উত্তর দেয়। কেউ মনে করে হয়তো মানুষের নিরাপত্তার জন্য সরকার সবাইকে এভাবে বন্ধ করেছে, আবার কেউ মনে করে হয়তো এটা এলিয়েনদের কাজ। ওই বৃদ্ধ দম্পতির ধারণা তো আরও ভয়ঙ্কর। তাদের মনে হয় এই ঘটনা হয়তো শুধু এই এলাকায় নয়, পুরো পৃথিবীতেই ঘটছে। রাতে ডিনারের সময় জেসন বাচ্চাদের বোঝায়
তাদের কাছে আপাতত খাবার আছে, বাড়ি আছে এবং সবচেয়ে বড় কথা তারা সবাই একসঙ্গে আছে, তাই তারা এই পরিস্থিতিটাও পার করে দেবে। কিন্তু রুথ বাবাকে একটা অদ্ভুত কথা বলে। তার মতে আজকের বৃষ্টিটা একটু অন্যরকম। জেসন প্রথমে সেটাকে গুরুত্ব দেয় না, কিন্তু পরে অ্যানার সঙ্গে কথা বলার সময় সে একটা জিনিস প্রকাশ করে। সে আলমারি খুলে একটা বন্দুক বের করে। অ্যানা অবাক হয়ে যায়, কারণ বাড়িতে দুটো বাচ্চা থাকার পরেও জেসন কি করে এইভাবে বাড়িতে বন্দুক রাখতে পারে। তখন জেসন জানায় কয়েক সপ্তাহ ধরেই তার দুঃস্বপ্ন হচ্ছিল যে তার পরিবার নিরাপদ নয়, সেই কারণেই সে এই বন্দুকটা কিনেছিল। অ্যানা রেগে গেলেও শেষ পর্যন্ত জেসনের কথা মেনে নেয়, কিন্তু জেসন তখনও একটা উত্তরই খুঁজছে, এই অদৃশ্য দেয়ালটা আসলে কি। সে গ্যারেজের দরজায় ছিদ্র করে বাইরে দেখার চেষ্টা করে, আর সেখানেই সে দেখতে পায় পিচ্ছিল ধরনের কোনো লিকুইড। দেয়াল ভাঙার চেষ্টা করেও কোনো লাভ হয় না, মেঝের নিচেও একই অবস্থা। তখন তারা বুঝতে পারে তাদের পুরো বাড়ি কোনো অদৃশ্য শক্তির মধ্যে আটকা পড়ে আছে। অ্যানা চিন্তা করে এভাবে যদি বাড়িটা পুরোপুরি বন্ধ থাকে তাহলে তো তাদের শ্বাস প্রশ্বাসের জন্য বাতাসও শেষ হয়ে যাবে। জেসন তখন ভেন্টে হাত দিয়ে চেক করে বুঝতে পারে বাইরে থেকে বাতাস এখনও বাড়িতে ঢুকছে। তারপর সে একটা ভয়ঙ্কর কথা বলে, যে জিনিসটা তাদেরকে আটকে রেখেছে সেটা মানুষের তৈরি নয়। এভাবেই বিভিন্ন দুশ্চিন্তার মাঝেই তারা ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে আবার বের হওয়ার চেষ্টা করে, কিন্তু বাচ্চারা জানায় তারা আগেই চেষ্টা করেছে। তাই জেসন আর অ্যানা সিদ্ধান্ত নেয় বাচ্চাদের সামনে স্বাভাবিক থাকতে হবে। তারা বাড়িতে থাকা সমস্ত সিনেমা, রেকর্ড, পিয়ানো ক্লাসের বই এই সব কিছু বের করে আনে। অ্যানা সবাইকে নিয়ম মেনে চলতে বলে, কারণ তাদের কাছে সীমিত খাবার রয়েছে। প্রায় 2 মাসের খাবার রয়েছে, হয়তো তার থেকে কিছুটা বেশি হবে। মেয়াদ শেষ হওয়া খাবারগুলো তারা সবার শেষে খাবে। জল যতটা সম্ভব বাঁচাতে হবে। তাদেরকে এই স্ট্রিক্ট রুলগুলো ফলো করতে হবে। এমনকি ক্যাসিডিও বাইরে যেতে পারছে না। এভাবেই কেটে যায় 4 দিন। জেসন বাচ্চাদের পড়ানোর চেষ্টা করে, কিন্তু তারা বিরক্ত হয়ে গেলে সে তাদের অন্য কিছু শেখাতে শুরু করে। খেলনা দিয়ে তাদেরকে শেখায় মাছ কিভাবে কাটতে হয়। আর বাবার কাছ থেকে মাছ কাটার কৌশল শিখতে পেরে গ্রাহাম এবং রুথ দুজনেই খুব খুশি। মাঝে মাঝে প্রতিবেশীদের সঙ্গে কথাও বলে তারা। এরপর 1 সপ্তাহ কেটে যায়। বাড়ির আলো এখন জ্বলতে নিভতে শুরু করে। জেসন প্রতিবেশীদের কাছ থেকে খবর নিয়ে জানতে পারে তার সামনের বাড়ির যে বৃদ্ধ দম্পতি রয়েছে ওই বৃদ্ধ একজন ডেন্টিস্ট, আর এখন তাদের কাছে কোনো খাবার নেই। জেসনের কাছে খাবার থাকলেও সে তাদের সাহায্য করতে পারে না। 2 সপ্তাহ কেটে যায়, বৃষ্টি এখনো থামেনি। একদিন রুথ জানলায় একটা বৃষ্টির ফোঁটার অদ্ভুত নড়াচড়া দেখতে পায়। সে পেন্সিল দিয়ে সেটার দিকে ইশারা করে, আর আশ্চর্যজনকভাবে সে যেন সেই বৃষ্টির ফোঁটাটাকে নিজের ইচ্ছে মতো নাড়াতে পারে। কিন্তু জেসন তখনও এই ঘটনাটার রহস্য বুঝতে পারে না। সে পরিবেশটা হালকা করার জন্য গান চালিয়ে দেয়। পুরো পরিবার এখন ডান্স করতে শুরু করে। তারা সিনেমা দেখে, শরীর চর্চা করে, ডান্স করে, এভাবেই তাদের সময় কাটানোর চেষ্টা করে। অ্যানা যখন খাবার তৈরি করছিল একটা টমেটো কাটার পর জেসন সেই টমেটোর বীজগুলোকে ফেলে দিতে গেলে অ্যানা তাকে বাধা দেয় আর তাকে বোঝায় এই বীজগুলো থেকেই তারা নতুন গাছ তৈরি করতে পারবে। আর অ্যানা এই সমস্ত বীজগুলো দিয়ে ছোট্ট একটা বাগান তৈরি করার পরিকল্পনা শুরু করে। 1 মাস কেটে যায়। রুথ একটা অদ্ভুত প্রাণীর ছবি আঁকে, তারপর জানালার বাইরে তাকিয়ে বলে সে ফিরে এসেছে। রুথ এই প্রাণীটার নাম দেয় রেইন ওয়াকার। গ্রাহাম অবশ্য বিশ্বাস করতে চায় না, সেভাবে ওটা হয়তো সাধারণ কোনো প্রাণী। এদিকে তাদের খাবারও দ্রুত কমে যাচ্ছে। অ্যানার লাগানো সবজি এখনো বড় হয়নি, বাচ্চারা সেগুলো খেতেও চায় না। রুথ আবার বলে সে বাইরে কাউকে দেখেছে, কিন্তু এবারও বাবা মা তার কথাকে কোনো গুরুত্ব দেয় না। এরপরেই এসে যায় ক্রিসমাস ইভ। অ্যানা খুবই চিন্তিত। বাচ্চাদের জন্য সে একটা ভালো দিনও তৈরি করতে পারেনি। জেসন তাই সবাইকে কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করে। তারা একসঙ্গে বসে সিনেমা দেখে এবং কিছুক্ষণ বাস্তবতাকে ভুলে থাকতে চায়। কিন্তু হঠাৎ জানলার বাইরে একটা কুকুরকে দেখা যায়। তারা বুঝতে পারে বাইরের পৃথিবী এখন প্রাণীদের, মানুষ যেন সেখানে আর নেই। পরের দিনই আসে ক্রিসমাস। সবাই একে অপরকে উপহার দেয়। উপহারটা খুলে রুথ এবং গ্রাহাম দেখতে পায় তাদেরকে একটা পিয়ানো লেসনের বই দিয়েছে তারা, যেটা দেখে তারা তো একদমই খুশি নয়, কারণ রুথ পিয়ানো বাজাতে একদমই পছন্দ করে না। এরপর রুথও তার মাকে একটা উপহার দেয়, যেই উপহারটা দেখে পরিবারের সবাই তো দারুণ খুশি হয়ে যায়। এই উপহারটা ছিল অ্যানার নিজের হাতে চাষ করা টমেটো গাছের একটা ছোট্ট টমেটো, যেটা সর্বপ্রথম তারা অ্যানাকেই খেতে দেয়। কিন্তু হঠাৎ রুথ জানলার বাইরে তাকিয়ে দেখে পাশের বাড়ির বৃদ্ধ মহিলা মাটিতে পড়ে আছে।
জেসন বুঝতে পারে তিনি মারা যাচ্ছেন। সে বাচ্চাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়। এরপর আরেকটা খারাপ খবর আসে, ক্যাসিডির ওষুধও শেষ হয়ে গেছে। রাতে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। রুথ নিচে নেমে তার খেলনাগুলোকে গোছাতে থাকে। ঠিক তখনই জানলার ওপাশ দিয়ে কিছু একটা চলে যায়। রুথ সেটাকে অনুভব করে। সে জানলার দিকে এগিয়ে যায় আর হঠাৎ একজন মহিলা জানলায় প্রচণ্ড জোরে জোরে আঘাত করতে শুরু করে। রুথ ভয় পেয়ে চিৎকার করে ওঠে আর তাতেই পরিবারের সবাই জেগে ওঠে। মহিলাটি দরজার কাছে ছুটে যায়। তার হাতে রয়েছে একটা ছুরি। তারা বুঝতে পারে এটাই সেই মহিলা যে সাহায্য আনতে বেরিয়েছিল। সে চিৎকার করে বলতে থাকে তাকে ভেতরে আসতে দিতে, সাহায্য করতে, কিন্তু জেসনদের কাছে কোনো উপায় নেই। এরপর ওই মহিলা বলে, ওদের দেখতে দিও না, সব শেষ, কোনো সাহায্য আসছে না। আর ঠিক তখনই তার পেছনে কিছু একটা দেখা যায়। পরের মুহূর্তেই প্রচণ্ড জলের স্রোত তাকে যেন টেনে নিয়ে চলে যায়। আর সাথে সাথেই জানলা দিয়ে ভেসে আসে এক উজ্জ্বল আলোর ঝলক, যেই ঝলক কিছুক্ষণ পর বন্ধ হয়ে গেলে সব কিছুই যেন নিস্তব্ধ। রাস্তা ফাঁকা, কোথাও কোনো কিছুর চিহ্ন পর্যন্ত নেই। জেসন সঙ্গে সঙ্গে জানলাগুলোকে ঢেকে দেয়। রুথ তখন তার আঁকা ছবিগুলো বাবাকে দেখায়। সে বলে সে আগে থেকেই তাদের সম্পর্কে বলেছিল, কিন্তু একটা বিষয় এখনও তাকে ভাবাচ্ছে। সে যে মনস্টারকে দেখেছিল সেটা খারাপ ছিল না। জেসন তাকে বোঝায় আজ রাতে তারা যা দেখেছে সেটা ভালো কিছু নয়। কোনো মনস্টারই ভালো মনস্টার হয় না। আজকের এই ঘটনায় বাচ্চাগুলো এতটাই ভয় পেয়ে যায় যে তারা আর নিজেদের রুমে থাকতেও পারে না। তারা সবাই একসাথে ঘুমায়। আর এরপর থেকেই জেসন সিদ্ধান্ত নেয় বৃষ্টি হলেই এখন থেকে সব জানালার পর্দা বন্ধ করে দিতে হবে। পরের সকালে জেসন দেখে বৃদ্ধ লোকটি তার স্ত্রীকে ঢেকে দিচ্ছে, অর্থাৎ তার স্ত্রী মারা গেছে। পাশের বাড়িতেই লেখা নো মেডিসিন। এদিকে জেসন বাচ্চাদেরকে শারীরিকভাবে ব্যস্ত রাখার চেষ্টা করে, তাদেরকে এক্সারসাইজ করতে বলে। রুথকে চিমনির কাছে একটা দোলনা ঝুলিয়ে দেয়, আর সেই দোলনাতেই রোজ জিমন্যাস্টিক করে রুথ। কিন্তু এভাবেই চিমনির পুরনো ফাটল আরও বড় হতে শুরু করে। হঠাৎই চিমনির ওপরের প্লেটটা ভেঙে নিচে পড়ে যায়, আর এবার তারা দেখতে পায় চিমনির মধ্যে একটা খোলা পথ তৈরি হয়েছে। রুথ সঙ্গে সঙ্গেই বলে এই পথ দিয়ে তারা বাইরে যেতে পারবে, কিন্তু জেসন জানায় পথটা খুবই সরু, আর তাছাড়া চিমনির মধ্যে যে ফাটল রয়েছে তার ওজন পড়লে পুরো চিমনিটাই ভেঙে যাবে। তখন রুথ নিজেই এগিয়ে এসে বলে সে সবচেয়ে ছোট আর তার এমন ওজনও নেই, তাই সে বাইরে যাওয়ার চেষ্টা করবে। দড়ি আর পোলের সাহায্যে তাকে ধীরে ধীরে ওপরে তোলা হয়। রুথ অবশেষে চিমনির মুখে গিয়ে পৌঁছায়, এমনকি সে বাইরে হাতও বের করতে পারে। কিন্তু ঠিক তখনই আবার প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। রুথ দ্রুত নিচে ফিরে আসে। এদিকে ক্যাসিডির অবস্থা আরও খারাপ, ওষুধ শেষ হয়ে গেছে। অ্যানা বুঝতে পারে আর কিচ্ছু করার নেই। জেসন তখন অ্যানাকে বলে দেয় বাচ্চাদেরকে নিয়ে গিয়ে টিভি দেখতে। অ্যানা বাচ্চাদের নিয়ে এসে টিভিতে ওই সিনেমাটা চালিয়ে ভলিউম ফুল করে দেয়। আর এদিকে জেসন তখন গ্যারেজে গিয়ে অত্যন্ত কষ্টের সঙ্গে ক্যাসিডিকে গুলি করে মেরে ফেলে। কিছুক্ষণ পর অ্যানা তার কাছে এসে বলে সে ঠিক কাজটাই করেছে, কিন্তু এখন তাদের সামনে আরও এক কঠিন প্রশ্ন, ক্যাসিডির মৃতদেহকে তারা কি করবে? এভাবে ফেলে তো রাখতে পারবে না। অ্যানা জানায় বাচ্চারা ঘুমিয়ে গেলে আজ রাতে তার মৃতদেহ চিমনিতে নিয়ে দাহ করে দিতে হবে। কিন্তু তখন জেসন বলে এর বাইরেও আরেকটা উপায় রয়েছে। তাদের কাছে খাবারও সীমিত, তারা এটাকে ফ্রিজারেও রাখতে পারে। এমনকি ভবিষ্যতে যদি কখনো এমন দিন আসে যে তাদের কোনো খাবারের উপায় নেই, তখন এটাকেই তারা খাদ্য হিসেবে ব্যবহারও করতে পারবে। এই সম্ভাবনাটা তারা পুরোপুরি বাদ দিতে পারে না। তবে অ্যানা এই সব কিছু শুনে সহ্য করতে পারে না, আর সেখান থেকে সে চলে যায়। জেসন ক্যাসিডির দেহটাকে টুকরো টুকরো করে কেটে মৃতদেহটা ফ্রিজে রেখে দেয়। তারপর সেই অতিরিক্ত অংশগুলো একটা ব্যাগে ভরে চিমনিতে দাহ করতে যায়। তখনই সে দেখতে পায় বাইরে জানলার কাছে একটা কুকুর এগিয়ে এসেছে। এটা দেখে জেসন সেই অবশিষ্ট অংশগুলো পুড়িয়ে ফেলে না, বরং সেই চিমনি দিয়ে বাইরে ওই কুকুরটিকে খাওয়ার জন্য দেয়। কিন্তু তখনই প্রচণ্ড বজ্রপাতের এক শব্দে কুকুরটি সেখান থেকে পালিয়ে যায়। আর জেসন তখন নিজের হাতের দিকে তাকিয়ে অদ্ভুত ঘটনাটা দেখতে পায়। বৃষ্টির ফোঁটাগুলো যেন তার হাতের ওপর এসে একসঙ্গে জড়ো হচ্ছে। অন্যদিকে বাচ্চারা আলোচনা করে এলিয়েনরা কি বৃষ্টিকে নিয়ন্ত্রণ করছে। গ্রাহাম বলে তারা যেই হোক না কেন এই পরিবারের সবাই আমরা তাদের কাছে বন্দী হয়ে আছি, হয়তো মানুষকে শাস্তি দেওয়ার জন্যই তারা এটা করছে। আর এভাবেই একের পর এক যত দিন কাটছে ততই বৃষ্টি যেন আরও বেশি সময় ধরে পড়ছে। এখন রোদ খুব সীমিত সময়ের জন্যই আসে। রুথ তার চারাগাছটিকে জানলার পাশে নিয়ে যায় একটু রোদ দেওয়ার জন্য, কিন্তু তখনই আবার সাথে সাথেই বৃষ্টি শুরু হয়ে যায়।
জেসন ছুটে এসে পর্দা বন্ধ করে দেয় আর সবাই মিলে চুপচাপ ঘরে বসে থাকে। তখনই রুথ দেখতে পায় সে তার ওই চারাগাছটিকে নিতে ভুলেই গেছে। সে ওই চারাগাছটিকে নিতে জানলার কাছে যায় আর তখনই এক ক্রিয়েচার এসে জানালায় প্রচণ্ড আঘাত করে। সবাই চুপ হয়ে যায়, রুথ চুপচাপ বসে থাকে। কিছুক্ষণ পর ওই ক্রিয়েচারটা সেখান থেকে চলে যায় আর রুথ কোনোভাবে এই যাত্রায় বেঁচে যায়। তবে এবার তাদের কাছে আর আগের মতো খাবার নেই। 3 মাস কেটে যায়, খাবারও এখন শেষ হয়ে গেছে। রুথ খাবারের জ্বালায় চিৎকার করে বলতে থাকে তার পেট ভরেনি, সে আরও খাবার চায়। তবে অ্যানা তাকে বলে দেয় আর বাড়িতে খাবার নেই। রুথ কোনোভাবেই শান্ত না হলে জেসন তার নিজের খাবারটাও তাকে দেয়। তবে রুথ এতেও খুশি নয়, সে ফ্রিজ খুলে দেখতে চায় ভেতরে কি রয়েছে। অ্যানা তাকে মানা করতে থাকে, তবে জেসন বলে তাদেরকে দেখতে দিতে। রুথ গিয়ে ফ্রিজ খুলে দেখে সেখানে আর কোনো কিছুই অবশিষ্ট নেই। এদিকে দুর্বলতার কারণে অ্যানা হঠাৎই অজ্ঞান হয়ে পড়ে। তবে জেসন তাকে বলে তারা বেঁচে থাকবে। অ্যানা এবার সত্যিটা তাকে বলেই দেয়। এভাবে চলতে থাকলে তারা সবাই না খেয়ে মারা যাবে। জেসন রেগে যায়, সে সত্যিটা মেনে নিতেই চায় না। ঠিক তখনই গ্রাহাম তার অ্যাকুরিয়ামের সেই মাছটাকে কেটে তার কাছে নিয়ে আসে আর বলে এটা কি রান্না করে রুথকে দিতে। পরিবারের সবাই আজ খুবই ভেঙে পড়লেও আজও সবাই তারা একে অপরের পাশে রয়েছে। জেসন তখন জানলার বাইরে কিছু একটা দেখতে পায়। সে গ্যারেজে যায়, কিছু যন্ত্রপাতি আর একটা স্কেটবোর্ড নিয়ে একটা ফাঁদ তৈরি করে। ফাঁদটা বাইরে দিতেই কিছুক্ষণ পর একটা কাঠবিড়ালি এসে ওই ফাঁদে পড়ে যায়। এবার সবাই আনন্দে ভরে ওঠে আর তাড়াতাড়ি করে সেটাকে ভেতরে নিয়ে এসে সেটাকে রান্না করা হয়। অনেকদিন পর এই পরিবার আবার কিছুটা স্বাভাবিকভাবে খাবার খেতে পারে। এরপর অ্যানা বাড়ির মেঝের কিছু অংশ খুলে সমস্ত কাঠ সরিয়ে তারা মাটি বের করে আর এরপরই অ্যানা সেই মাটিতেই শুরু করে কৃষিকাজ। জেসন আরও কার্যকর ফাঁদ বানাতে থাকে। একটার পর একটা প্রাণী তাদের এই ফাঁদের ধরা পড়তে থাকে। ধীরে ধীরে তারা আবার নিজেদের জীবন গুছিয়ে নিতে সক্ষম হয়। দিনের পর দিন, মাসের পর মাস কেটে যাচ্ছে। তারা বাড়ির ভেতরেই একটা নতুন পৃথিবী তৈরি করে ফেলে। কিন্তু একদিন হঠাৎ বিদ্যুৎ চলে যায়। তবে এবার তারা প্রস্তুত হয়েই ছিল। ঘরে জ্বলে ওঠে মোমবাতি। বিদ্যুতের অভাবে তারা এখন আর টিভি দেখতে পারে না, তাই গ্রাহাম এখন পিয়ানো বাজাতে শেখে। আর এভাবেই একের পর একদিন কাটতে কাটতে কেটে যায় 5টি বছর। 5 বছরে তাদের জীবন সম্পূর্ণ বদলে গেছে। অ্যানার বাগান এখন বিশাল, গাছে ফলও ধরেছে। বাড়ির বর্জ্য ব্যবহার করে তারা নিজেদের একটা ব্যবস্থাও তৈরি করেছে। গ্রাহাম এখনও পিয়ানো বাজায় আর রুথ আঁকে এখনও ছবি। আর বাইরে তখন পৃথিবীটা পুরোপুরি পাল্টে গেছে। বাইরের পৃথিবী তখন পুরোপুরি বন্য পৃথিবী। ভালুক সহ নানা প্রাণী সেখানে ঘুরে বেড়ায়। আজ এই পৃথিবীটা যেন আর মানুষের নেই, পৃথিবীটা যেন এই প্রকৃতির হয়ে গেছে। এরপর একদিন অ্যানা দেয়ালে একটা নতুন ফাটল দেখতে পায়। মেঝের একটা অংশও উঠে গেছে। অ্যানা বুঝতে পারে নিচের মাটি আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে। আর যে অদৃশ্য শক্তি এতদিন ধরে তাদেরকে এই ঘরের ভিতরে আটকে রেখেছিল, সেটাই যেন এই বাড়িটাকে ধরে রেখেছে। জেসন ব্যাপারটা মজা করে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে। তারপর সে অ্যানাকে একটা জিনিস দেখায়। সে দেখায় তার পুরনো গাড়ি। সেটাকে সে এই 5 বছর ধরে ধীরে ধীরে ঠিক করতে করতে আজ পুরোপুরি ঠিক করে ফেলেছে, যাতে কোনোদিন বাইরে যাওয়ার সুযোগ এলে তারা প্রস্তুত থাকে। জেসন বাচ্চাদেরও সেটা দেখায়, কিন্তু গ্রাহাম প্রশ্ন করে এটা দরকার কি? এটা শুধুমাত্র সময়ের অপচয়। জেসন বলে তারা বাইরে যাওয়ার আশা কখনো ছাড়তে পারে না। যদি একদিন সবকিছু ঠিক হয়ে যায়, সে প্রস্তুত থাকবে। গ্রাহাম এসব শুনতে চায় না, সে চলে যায়। অ্যানা জেসনকে বলে সে দিন দিন বদলে যাচ্ছে, এখন সে আর বাচ্চা নেই। জেসন বলে তার একটা কাজই আছে, সবাইকে বাঁচিয়ে রাখা। অ্যানা তখন তাকে মনে করিয়ে দেয় এটা শুধু তার লড়াই নয়, তারা সবাই এখানে আছে। তারা সবাই তাকে আগের মতো ফিরে পেতে চায়। কিন্তু ঠিক তখনই আবার বৃষ্টি শুরু হয়। জেসন জানালা বন্ধ করতে যায় আর ঠিক তখনই ওই ক্রিয়েচার আবার দরজার সামনে এসে দাঁড়ায়। তবে এবার আর আগের মতো নয়। এবার ওই বৃষ্টির জল দরজার ভেতরে ঢুকে দরজার লক খুলে দেয়। জেসন সবাইকে লুকোতে বলে। সবাই ছুটে যে যার মতো লুকিয়ে পড়ে। আর দরজা খুলেই ওই ক্রিয়েচার সরাসরি বাড়ির ভেতরে ঢুকে পড়ে। ওই ক্রিয়েচার তাদের খাবার, পানীয়, সরঞ্জাম সবকিছুকেই ধ্বংস করতে শুরু করে। আর আশ্চর্যজনকভাবে এই ক্রিয়েচার যেই জিনিসই স্পর্শ করছে সেটাই যেন লবণাক্ত হয়ে যাচ্ছে। আর এভাবেই তাদের ঘরে থাকা সমস্ত ফসলও ধ্বংস হয়ে যায়। বাইরে তখন দেখা যায় এমন ক্রিয়েচার বাইরে অনেক রয়েছে। হঠাৎই তাদের ডাকে ওই ক্রিয়েচার ঘর থেকে চলে যায়। গ্রাহাম দরজার দিকে ছুটে যেতে চায়, কারণ সে বুঝতে পারে এটাই হয়তো তাদের বাইরে যাওয়ার শেষ সুযোগ। কিন্তু জেসন তাকে আটকে দেয়। দরজা আবার বন্ধ হয়ে যায়। গ্রাহাম কাঁদতে কাঁদতে বলে তারা চাইলেই বাইরে যেতে পারত,
রুথ তখন মেঝে থেকে বেরিয়ে তার উপরে পড়া সেই জলের স্বাদ নিয়ে বলে, এটা তো সমুদ্রের জল। ঠিক তখনই বৃষ্টি থেমে যায়, সূর্যের আলো বাড়ির ভেতরে ঢোকে, কিন্তু দরজা এখনো বন্ধ। রুথ তখন সমুদ্রের পুরনো কিংবদন্তিগুলোর কথা মনে করে, লেভিয়াথান, ক্র্যাকেন, মারমেইড। সে বাবাকে বলে পৃথিবীর সমুদ্রের প্রায় 80% তলদেশ এখনও পুরোপুরি অনুসন্ধানই করা হয়নি। তাই তার ধারণা তারা গল্পে যে প্রাণীগুলোকে পড়ে এসেছে সেগুলো হয়তো বাস্তবেই রয়েছে। যেই ক্রিয়েচারগুলোকে তারা মনস্টার হিসেবে চেনে তারা হয়তো কোনো স্পেস থেকে আসেনি, বরং সমুদ্রের সেই অজানা প্রাণী যাদের সম্পর্কে মানুষ এতদিন শুধু গল্প শুনেছে। যেই সমুদ্রের প্রাণীগুলো বৃষ্টিকেও কন্ট্রোল করতে পারে। আর সবচেয়ে বড় সত্যটা হলো তারা পৃথিবী দখল করতে আসেনি, তারা নিজেদের বাড়িতেই রয়েছে। জেসন বলে এটা তাদের বাড়ি। সে রুথকে প্রতিশ্রুতি দেয় সে সবাইকে নিরাপদে রাখবে। কিন্তু এখন তাদের পরিস্থিতি আরও খারাপ। সমস্ত ফসল মারা গেছে, পানীয় জল সমুদ্রের জলে নষ্ট হয়ে গেছে। অ্যানা বলে এভাবে তারা বাঁচতে পারবে না। জেসন আবারও আশাবাদী থাকার চেষ্টা করে। সে বলে আবার বৃষ্টি হবে, তারা আবার তাদের জল সংগ্রহ করবে। অ্যানা আরো হতাশ হয়ে বলে তারা বিশেষ কিছু করে বেঁচে নেই, শুধু ভাগ্যের জোরে বেঁচে আছে। চিমনির ফাটলটা না থাকলে, ওপর থেকে চিমনির ঢাকনার ওই প্লেটটা খুলে না পড়লে তারা অনেক আগেই শেষ হয়ে যেত। এদিকে রুথ দেখতে পায় ফাঁদে ধরা পড়েছে একটা ওটার। সে কৌতূহলী হয়ে ওই প্রাণীটাকে দেখতে থাকে। হঠাৎই ওই ওটারটা রুথের হাতে কামড় দেয়। জেসন ছুটে আসে আর সে ওই ওটারটাকে মেরে ফেলে। রাতে রুথের হাতে সংক্রমণ ছড়িয়ে পড়ে। তাদের কাছে থাকা শেষ জলটুকু তাকেই দেওয়া হয়। অ্যানা বলে রুথের অ্যান্টিবায়োটিক দরকার, কিন্তু তাদের কাছে কোনো কিছুই নেই। পরের সকালে জেসন সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এভাবেই তার পরিবারকে হারিয়ে যেতে দেখে সে নিজেকে আর ঠিক রাখতে পারে না। সে গ্যারেজে ঠিক করা ওই গাড়িটাকে নিয়ে গ্যারেজের দরজায় জোরে জোরে ধাক্কা দিতে শুরু করে, কিন্তু গ্যারেজের দরজা কোনোভাবেই ভাঙে না। আর শেষ পর্যন্ত জেসন এত জোরে গ্যারেজের দরজায় ধাক্কা মারে যে নিজের মাথাটা স্টিয়ারিংয়ে লেগে সে নিজেই অজ্ঞান হয়ে যায়। অন্যরা তাকে সরাতে আসে, আর তখনই সে মেঝেতে একটা ফাটল দেখতে পায়। সে মেঝে ভাঙতে শুরু করে। অ্যানা তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু জেসন এবার বাড়ির সব কিছু ভাঙচুর করতে শুরু করে। সে একদমই নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। শেষ পর্যন্ত সে হঠাৎ থেমে যায়। এরপর বলে একটা রাস্তা আছে। সে বাথরুমের মেঝে ভেঙে ফেলে, আর দেখা যায় নিচে রয়েছে একটা সিওয়ার পাইপ। এই পাইপ পুরো আশেপাশের বাড়িগুলোর সঙ্গে যুক্ত, অর্থাৎ অন্য বাড়িতে যাওয়ার একটা পথ রয়েছে। আর যেহেতু তাদের বাড়ির অপোজিটেই রয়েছে ওই ডেন্টিস্টের বাড়ি, তাই সেখানে অ্যান্টিবায়োটিক পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। অ্যানা সিদ্ধান্ত নেয় সে যাবে, কারণ জেসন এত সরু পাইপের মধ্যে দ্রুত চলতে পারবে না। তারা ক্যামেরা আর দড়ির ব্যবস্থা করে এবং সাথে বন্দুকটাও অ্যানাকে দেয়। তারপর সে পাইপের ভেতর নেমে যায়। পুরো পরিবার ক্যামেরায় তার গতিবিধি দেখতে থাকে। অ্যানা এগিয়ে যায়, কিন্তু ওই সুড়ঙ্গের মধ্যে দিয়ে এগিয়ে যেতে যেতেই সে এসে পৌঁছায় ইট দিয়ে পথ বন্ধ করা এক শেষ প্রান্তে, যেটা দেখে সে একদমই হতাশ হয়ে পড়ে। তবে তখনই সে দেখতে পায় এই ইটগুলো আলগা রয়েছে। জেসন তাকে ফিরে আসতে বলে, আর হঠাৎই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারা দড়ি ধরে টানতে শুরু করে, কিন্তু অ্যানা ফিরে আসে না। গ্রাহাম তখন জানালার কাছে গিয়ে বাবাকে ডাকে, আর তখন তারা দেখতে পায় অ্যানা ওই অপর পাশের বৃদ্ধ দম্পতির বাড়ির জানলা দিয়ে সংকেত দিচ্ছে। যোগাযোগ আবার ফিরে আসে। অ্যানা জানায় সে ঠিক আছে, কিন্তু বাড়ির ভেতরেই পড়ে আছে মৃতদেহ। আর বাড়িটা দেখে অ্যানার মনে হচ্ছে যেন বহুদিন ধরে এই বাড়িটা জলের নিচে ডুবে ছিল। যে বিষয়টা ছিল খুবই রহস্যজনক। সে এরপর ওষুধ খুঁজতে থাকে। শেষ পর্যন্ত সে একাধিক বাক্স অ্যান্টিবায়োটিক খুঁজে পায়, কিন্তু ঠিক তখনই জেসন সতর্ক করে বৃষ্টি আসছে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। অ্যানা বুঝতে পারে ওই ক্রিয়েচারটাও তার কাছাকাছি রয়েছে। সে দ্রুত বের হওয়ার চেষ্টা করে, কিন্তু মেঝে সমুদ্রের জলে ডুবে যাচ্ছে। সে আবার সেই সুয়ার পাইপে ঢোকে, আর ঠিক তখনই ওই ক্রিয়েচারও তাকে আক্রমণ করতে শুরু করে। অ্যানা বন্দুক দিয়ে ওই ক্রিয়েচারকে গুলি করে আর এগিয়ে আসে, কিন্তু ওই ক্রিয়েচার আবার তার সামনে। এবার প্রাণীটা দেয়াল ভেঙে ফেলে, ধ্বংসাবশেষ এসে পাইপের পথ বন্ধ করে দেয়। তবুও অ্যানা কোনোভাবে ফিরে আসে। পরিবার সঙ্গে সঙ্গে রুথকে অ্যান্টিবায়োটিক খাওয়ায়। জেসন বুঝতে পারে ওই ক্রিয়েচার তার পেছনে অবশ্যই আসবে। সে অ্যানাকে বাচ্চাদেরকে নিয়ে অ্যাটিকে লুকোতে বলে, কিন্তু গ্রাহাম এবার একটা পরিকল্পনা দেয়। যদি প্রাণীগুলো দরজা খুলতে পারে তাহলে দরজা খোলার মুহূর্তেই তারা বাইরে দৌড়ে যাবে। জেসন কোনোভাবেই রাজি হয় না, কারণ বাইরে তাদের জন্য কি অপেক্ষা করছে সেটা তারা জানে না। এই বাড়ির ভেতরেই তারা সেফ রয়েছে। তবে অ্যানা জেসনকে বোঝায় এভাবে আর কতদিন বন্দি থাকবে তারা। এভাবে ঘরের ভেতরে বন্দি হয়ে থাকাটা কোনোভাবেই জীবন হতে পারে না। এই সব কিছু শুনে জেসনও শেষ পর্যন্ত মেনে দেয়।
তারা তাদের বাড়িতে যা যা আছে সবকিছু দিয়ে যুদ্ধের প্রস্তুতি শুরু করে। বাড়ির বিভিন্ন জিনিস দিয়ে তারা অস্ত্র তৈরি করে, ফাঁদ তৈরি করে। এদিকে রুথও সুস্থ হয়ে উঠতে শুরু করে। সবাই তখন প্রস্তুত হয়েছে। এরপর আবারও শুরু হয় বৃষ্টি। হঠাৎ বাড়ির প্রতিটি কল দিয়ে জল পড়তে শুরু করে। জেসন অস্ত্র হাতে চিমনির দিকেই তাকিয়ে থাকে, আর মুহূর্তের মধ্যেই তাদের চিমনির ঠিক ওপরেই আকাশে ঘন মেঘ চলে আসে। সেই মেঘ থেকেই যেন প্রচণ্ড জলের স্রোত চিমনি দিয়ে ঢুকতে থাকে তাদের বাড়ির ভেতরে, ছিটকে ফেলে দেয় তাদের। কিছুক্ষণের মধ্যেই পুরো বাড়িটা জলে ভরে যায়। বাচ্চারা সিঁড়ির ওপর উঠে যায়, আর অ্যানা নিচে তাকিয়ে দেখে ওই ক্রিয়েচার আবার বাড়ির ভেতরে ঢুকে পড়েছে। জেসন জলের নিচ থেকে নিজের অস্ত্র তুলে নেয়। সে অ্যানাকে বলে ওই পেট্রোল বমটা চালাতে। অ্যানা সেটা জ্বালিয়ে ওই ক্রিয়েচারের দিকে ছুড়ে দেয়। ক্রিয়েচারের শরীরে আগুন ধরে যায়, কিন্তু সেটা থামে না। ওই ক্রিয়েচার অ্যানাকে ফেলে জেসনের দিকে এগিয়ে যায়। জেসন অ্যারো দিয়ে তাকে মারার চেষ্টা করে, তবে ক্রিয়েচার তাকে ছিটকে দেয়। অ্যানা তাকে উদ্ধার করে। তারা সিঁড়ির দিকে দৌড়ে যায়, আর তখনই গ্রাহাম বলে ওই অ্যারোটা কোথায়। জেসন জানায় সেটা রান্নাঘরের দিকে পড়ে আছে। গ্রাহাম সেই জলের নিচে ডুব দিয়ে রান্নাঘরে পৌঁছে সেই অ্যারোটাকে খুঁজে পায়। এরপর ওপরের খোলা অংশ দেখে সাঁতরে উঠে আসে। বাকিরা তাকে টেনে তুলে নেয়, আর জেসন ওই ক্রিয়েচারকে আঘাত করে। সবাই অ্যাটিকের দিকে পালিয়ে যায়, কিন্তু বিপদ এখনও শেষ হয়নি। জলের স্তর অ্যাটিকেও উঠে আসে। কিছুক্ষণের মধ্যেই সবাই জলের নিচে তলিয়ে যায়, আর তখন ওই প্রাণীটা আবার তাদের দিকে ছুটে আসে। তারা আগে থেকেই তৈরি করা ফাঁদের ট্রিগার ধরেছিল। রুথ সেটাকে টেনে দিতেই একটার পর একটা ফাঁদ সক্রিয় হতে শুরু করে। জেসন একই সময় ওই ক্রিয়েচারের গায়ে অ্যারো মারতে শুরু করে। তাদের পরিকল্পনা সফল হয়। জলের স্তর কমতে শুরু করে, আর ওই ক্রিয়েচারটাও ফাঁদে আটকে যায়। জেসন এবার একটা ছুরি হাতে নিয়ে তার সামনে দাঁড়ায়। সে প্রাণীটাকে দরজা খুলতে বলে, আর তাকে মারার চেষ্টা করে। অ্যানা তখন চিৎকার করে জানায় বাড়িটা খুব শীঘ্রই ভেঙে পড়বে। আর রুথ তার বাবাকে বলে সেই ক্রিয়েচারকে না মারতে, কারণ ওটা মারা গেলে তারা আর বাইরে বেরোতে পারবে না। এই কথাটাই জেসনকে থামিয়ে দেয়। তার মনে পড়ে রুথের সেই পুরনো কথা। ওই ক্রিয়েচার তাকে ভয় দেখায়নি, বরং যেন যোগাযোগ করার চেষ্টা করছিল। আর তখন জেসন অবশেষে বুঝতে পারে তারা এখানে আক্রমণ করতে আসেনি, এটা তাদের বাড়ি। জেসন ছুরি নামিয়ে দেয়। সে প্রাণীটাকে বেঁধে রাখা দড়ি কেটে তাকে মুক্ত করে দেয়। প্রাণীটা তাদের সামনে দাঁড়িয়ে থাকে। তারপর দরজা খুলে দেয়। পরিবারের সবাই দৌড়ে বাইরে বেরিয়ে আসে, কিন্তু বাইরে বের হওয়ার সঙ্গে সঙ্গেই আরও 4টে ক্রিয়েচার তাদের ঘিরে ফেলে। সবাই ভয়ে যেন একদমই জমে যায়। ঠিক তখনই তারা যেই ক্রিয়েচারকে বাঁচিয়েছিল সেটা সামনে এসে দাঁড়ায়। সে অন্য ক্রিয়েচারদের দিকে তাকিয়ে গর্জন করে, আর আশ্চর্যজনকভাবে অন্য ক্রিয়েচারগুলো সাথে সাথেই তার পেছন পেছন চলে যায়, আর পরিবারটি বেঁচে যায়। কিন্তু তাদের বাড়িটা আর বাঁচেনি। চোখের সামনেই পুরো বাড়িটা ভেঙে যেন একদমই মাটির নিচে ধসে যায়। রুথ হঠাৎ কিছু একটা দেখতে পায়। সে দৌড়ে যায়, আর বাকিরাও যায় তার পেছনে। আর সেখানে দাঁড়িয়েই তারা এমন একটা দৃশ্য দেখে যেটা তাদের পৃথিবী সম্পর্কে সমস্ত ধারণা বদলে দেয়। পুরো শহরটাই যেন এখন জলের নিচে চলে গেছে। তাদের পুরনো বাড়িটাও শেষ। এখন আর সেখানে ফেরার কোনো উপায় নেই। তারা তাদের গাড়ি থেকে যতটা সম্ভব দরকারি জিনিস নিয়ে নেয়, আর এরপরই প্রতিবেশীর ওই বোট নিয়ে সবাই সেই বোটে উঠে পড়ে। তারা বুঝতে পারে যে ক্রিয়েচারকে তারা এতদিন শত্রু ভেবেছিল, শেষ পর্যন্ত সেই ক্রিয়েচারই তাদেরকে বাঁচিয়ে দিয়েছে। তারা ক্রিয়েচারের প্রতি দয়া দেখিয়েছিল, আর সেই দয়ার প্রতিদানেই ওই ক্রিয়েচারও তাদেরকে যেতে দিয়েছে। এরপর তারা আর কখনো সেই ক্রিয়েচারকে দেখেনি। এখন তাদের সামনে একটাই লক্ষ্য, একটা নতুন বাড়ি খুঁজে বের করা। তাদের বোটের নাম রাখে তারা ক্যাসিডি। এখন তারা সমুদ্রের ওপর দিয়ে নতুন কোনো নিরাপদ জায়গার সন্ধানে বেরিয়ে পড়ে। আর তাদের আরেকটা উদ্দেশ্য, এই পৃথিবীতে যদি আরও কোনো মানুষ বেঁচে থাকে তাদের খুঁজে বের করা। এখন থেকে শুরু হয়েছে তাদের সম্পূর্ণ এক নতুন জীবন, একটা নতুন পৃথিবী। আর আজ থেকে তাদের জন্য শুরু হলো নতুন লড়াইয়ের ডে 1। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের গল্প। গল্পটি কেমন লাগলো তো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। দেখা হবে পরের গল্পে। টিল দেন, কিপ লাভিং, বাই।